ঠিক তখনই দেখতে পাই আমাদের গেটের বাইরে অনেক লোক, অনেক। আব্বা বেশ অবাক হয়ে যান, এসব কি হচ্ছে এখানে? আব্বার সামনে এগোতেই আমাদের গেট ভেঙে একটা ট্রাক প্রবেশ করে। আমি ভয় ছিটকে দূরে সরে যাই। ট্রাক থেকে নেমে আসে জসিম আর তার দুই ভাই, সাথে তাদের পালোয়ানরা। জসিম এসে আব্বার সামনে দাঁড়িয়ে বলে, কথা শুনলি না তো, এখন বহুত পস্তাবি। ছোট ভাইজান বাঘের মতো জসিমের দিকে তেড়ে এসে বলে, তোর সাহস কি করে হয়? ভাইজান এতটুকু বলতে পারে, তার বুক বরাবর 7-8টা গুলি একসাথে করে দেয়া হয়। আমি সেদিন শুধু তাকিয়েছিলাম, শুধু তাকিয়ে। এই এই কিছু মুহূর্ত আগেও আমার ভাইজান আমার সাথে মজা করছিল, আর আমার ভাইজান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর আব্বা তখন থমকে দাঁড়িয়ে আছি। কিছু বলতে যাব, তখনই ওরা আমাদের হাত পা বেঁধে জমিনে হাঁটু কেড়ে বসিয়ে দেয়। ঘরে গিয়ে টেনে বের করে আনে। আমার বড় ভাইজান, তার ছোট ছেলে, আমার বড় আপা, আমার ভাবি, আমার ভাতিজিকে একে একে টেনে হিঁচড়ে বের করে আনে। জানিস, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। কেন জানিস? আমার বোনকে, ভাবিকে হারাম পুরুষ দেখে নিয়েছিল। তারা আমার চোখের সামনে আমার বড় ভাইজানটাকে কুপিয়ে ফেলে, একেবারে মেরে ফেলে। কিন্তু কেন জানি আমার কান্না আসছিল না। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমি শুধু দেখছিলাম, শুধু। ওরা আমার ভাইজানের শরীরটা টুকরো টুকরো করে, তাতে থেকে রক্ত বের করে, আমায় আর আব্বাকে গোসল করায়। জানিস, তোর বাপ চাচা কিন্তু গেটের বাইরে ছিল, তারা সেখানেই ছিল। তারা কিভাবে পারলো এমনটা করতে? এক একজন এক একবার উকি মেরে দেখে যায়, এসে একটু পর পর, কিন্তু কিন্তু কিচ্ছু করে না। অথচ এরাই ছিল আমাদের আপন। আমার ভাতিজার কলিজা অব্দি ছিঁড়ে আনে ওরা। এতেও আমার কষ্ট নয়, হয়ে গেছে তো হয়ে গেছে। কিন্তু কিন্তু বলেই এহসান থেমে যায়। বুক ফেটে কলিজা বেরিয়ে আসতে চায়। মেহিনুর নিজের মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছে। অঝরে কাঁদছে সে। এই নির্মম পরিস্থিতির কথা শুনে কতই না অসহায় ছিল সেদিন তার ছোট্ট পাপিষ্ট পুরুষটা। এহসান এবার কেঁদে উঠে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, কিন্তু ওরা ওরা আমার ফুলের মতো দুই বোন, আমার বড় আপা, আমার ভাবিকে, আমার ছোট্ট ভাতিজিকে টেনে সামনে নিয়ে আসে। তাদের কাপড় টেনে খুলে ফেলে। তারা চিৎকার করে, আকুতি করে, কিন্তু কিচ্ছু সম্ভব হয় না। আমার আব্বা চিৎকার করে বলেন, আল্লাহর দোহাই লাগে, প্রয়োজন সব নিয়ে নাও, আমার মেয়ে নাতি নাতনিকে ছেড়ে দাও। আমি হাউ মাউ করে কেঁদে উঠি, কিন্তু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু না। আমি চোখ বন্ধ করে নিই। সামনেই আমার বোনদের ইজ্জত হানির সেই চিৎকার আর দৃশ্য। আমার ভাতিজিটা অব্দি ছাড় পায় না। তার বয়স তো মাত্র 8 ছিল, তার কি দোষ ছিল? তাকে একজন পালোয়ান ধর্ষণ করে মেরে ফেলে। আমার ভাবি আর বড় আপাকে ততক্ষণ ধর্ষণ করা হয় যতক্ষণ তারা মারা না যায়। কিন্তু একটা ব্যাপার ভালো হয়, আমার ভাবি আর আপা বেশি সময় বাঁচে না, তারা তাড়াতাড়ি মারা যায়। জানিস মেহনুর, আজও না আমার কানে আমার বোনদের সেই আত্মচিৎকার ভেসে ওঠে। তোর বাপ চাচা চাইলেই বাঁচাতে পারত, চাইলেই পারত, কিন্তু তা করেনি। তারা আমায় মারেনি। কেন মারেনি জানিস? একসাথে আমার ভাইজানদের এসে আবারও মারবে বলে। তারা চলে যায়, এই গ্রামের মানুষ সব জানতো, অথচ কেউ কিচ্ছু বলেনি। ভয়ে, শুধু ভয়ে। তাই আমি বড় হওয়ার পর থেকে তাদের ভয় রাখি, ক্ষমতার দাপটে ভয় রাখি, কারণ তাদের এই ভয় আমাদের শেষ করে দিয়েছে। তবে হাসিবের আব্বা ঠিকই আসেন, তবে ওরা তাকেও মেরে ফেলে, জয়নারের আব্বাকেও, সাথে সব সব শেষ হয়ে যায়। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, জানিস, আপন মানুষের মরার খাটিয়া তোলা খুব কষ্টদায়ক হয় রে, খুব। আর আমরা 3 ভাই আর আমার আব্বা একসাথে 5-5টা খাটিয়া কাঁধে তুলেছিলাম। 5-5টা, তাও একদিনে। এহসান আর কিছু বলতে পারে না। মেহিনুর অঝরে কাঁদছে, ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে, পারছে না। ভেতরটা ফেটে যাচ্ছে নিজের বাপ চাচার এমন মির্জাফরি কথা শুনে। তারা চাইলেই পারত সব ঠিক করতে, কিন্তু কিছু করেনি। রাতের নীরবতায় শুধু নিঃশব্দ ও কান্নার শব্দ ভেসে আসছে। মেহিনুর মাথা নিচু করেই কাঁদছে, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে তার হাতের উপরে। ওর দেহ অবশ হয়ে এসেছে, হৃদয়ের গহীন থেকে একরাশ বেদনা যেন নিঃশব্দে ঝরে পড়ছে। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলে, দেখো, তুমি শুনেই কাঁদছো, অথচ আমি এসবের স্বয়ং সাক্ষী। আচ্ছা, এরপরেও কি তুমি আমায় ঘৃণা করবে? নিজের বাপ চাচার পক্ষ নেবে? কোনটা?
মেহিনুর চোখ মুখে এহসানের দিকে তাকায় গভীর দৃষ্টিতে, তারপর ধীর স্থির কণ্ঠে বলে, ঘৃণা আমি আপনাকে এখন করি না, সেটা আগেই বলে দিয়েছি। আর পক্ষ নেয়ার কথা যদি বলেন, তাহলে কোনো পশুও তাদের পক্ষে কথা বলবে না। তবে আমি আপনার মতো তাদের ঘৃণা করতে পারবো না। যতই হোক তারাই তো আমার আপনজন। এহসানের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়, মলিন কণ্ঠে প্রশ্ন করে, আর আমি কে তোমার? মেহিনুর একটু দ্বিধাক না করে বলে, আপনি আমার পাপিষ্ঠ পুরুষ, আমার প্রাণপ্রিয় পুরুষ। এহসান থমকে চায়, এমন উত্তর সে কল্পনাও করেনি। কিছুক্ষণ চুপ থেকে বলে, আবেগের তাড়নায় বলছো না তো? মেহিনুর এবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমার আবেগ নন, আপনি আমার বাস্তব, আপনি আমার সব। এই কয়দিনে আমি তা ঠিকই উপলব্ধি করেছি। এহসান এবার আরো গভীরভাবে তাকায় মেহিনুরের চোখে। ভালোবাসো আমায়? মেহিনুর এক মুহূর্ত এহসানের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর নরম কণ্ঠে বলে, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আমি এটা জানি না, তবে আমি জানি আমি শুধু আপনার সঙ্গেই থাকতে চাই। এহসান বুঝে যায় তার আপন নারী তাকেই চাইলো। কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, একটা কথা রাখবি? মেহিনুর নিজের চোখ মুছতে মুছতে বলে, বলুন, রাখবো। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমায় একবার জড়িয়ে ধরবি? মেহিনুর কিছু না বলে চুপচাপ 2 কদম এগিয়ে আসে, এহসানের চোখের পানে একবার তাকায়, তারপর আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে। এহসানের বুকের গভীরে মুখ লুকিয়ে ফেলে, যেন সারা জীবনের জন্য লুকিয়ে থাকতে চায় ওখানে। তারপর ধীর ফিসফিস করে বলে, এহসান মেহিনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, গভীর ভালোবাসায় বলে, চিন্তা করো না, পাপিষ্ঠ বুক সহ এই পাপিষ্ঠ আমিও তোমার, শুধু তোমার, শুধুই তোমার। মেহিনুর আরো শক্ত করে এহসানকে আঁকড়ে ধরে। ও ভেবেছিল আজ জিজ্ঞেস করবে কেন এহসানকে তাকে এত ভালোবাসে, কিন্তু সে প্রশ্ন আর করা হলো না। এহসান এবার মেহিনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা ফুল, তবে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তুমি আমার ভোরের কুয়াশায় ফোঁটা এক স্নিগ্ধ ফুল, যার ছোঁয়ায় আমি ব্যাকুল হয়ে উঠি। এ বলে সে মেহিনুরকে আলতো করে কোলে তুলে নেয়, উদ্দেশ্য ঘরে ফেরা। ঘরে এসে মেহিনুরকে বিছানায় শুয়ে দেয় এহসান, তারপর বাতি নিভিয়ে নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ে। মেহিনুরের বুকের কাছে মুখ লুকিয়ে নেয়। মেহিনুর আলতো হাতে এহসানের মাথায় বিলি কাটতে থাকে, যেন আশ্বাস দিচ্ছে, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। এহসান প্রশান্তির নেশায় চোখ বুজে নেয়। এই প্রথম দীর্ঘদিন পর সে নিজের একটু নিরাপদ মনে হয়, একটু ভালো লাগে, যেন সব অন্ধকারের পরেও আলো আছে, এক নিঃশ্বাস ভালোবাসার আলো। ফজরের পর নুরি ছাদে চা নিয়ে এসেছে মেহরুবের জন্য। মেহরুব ছাদে রাখা সোফায় বসে ওজিফা হাতে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে ব্যস্ত। নুরি আর চোখে একবার মেহরুবের দিকে তাকিয়ে মেহরুবের সামনে এগিয়ে গিয়ে চায়ের কাপটা টেবিলে রাখে। মেহরুবেরও সে সময় তেলাওয়াত শেষ। ওজিফা খানায় ভাঁজ দিয়ে মেহরুব চোখ তুলে তাকায় নুরির পানে। একখানা সাদা হিজাব পরনে নুরির। এই হিজাব 3 বছর আগে সে দাদাজানের সাথে উমরা করতে গিয়েছিল, তখনই এনেছিল। এনে একটা মেহনুরকে আর একটা নুরিকে দিয়েছিল। নুরিকে নামাজের হিজাব পরা অবস্থায় বাচ্চা বাচ্চা লাগে, সুন্দরময় মুখখানা গোল হয়ে প্রদর্শন হয়, এত মায়া লাগে দেখতে। মেহরুব নুরির দিকে তাকিয়ে বলে, আর চোখে যে তাকাচ্ছিস, চোখ তো বাঁকা হয়ে যাবে। নুরি মেহরুবের এমন কথায় অবাক হয়ে বলে, মেহরুব ভাই, চোখ আবার বাঁকাও হয় কেমন করে? আপনি এত আজব কথা কিভাবে বলেন? মেহরুব মুচকি হেসে নুরিকে প্রশ্ন করে। নুরি অজু আছে? উত্তর দেয়, আছে। মেহরুব ওজিফা খানাটা নুরির দিকে এগিয়ে দিয়ে বলে, তুই সূরা আর রহমান তেলাওয়াত কর, আমি চা খেতে খেতে শুনি। নুরি এখন কি করবে? ওজিফা এগিয়ে দিয়েছে, তাই আর কিছু না বলে ওজিফা হাতে নিয়ে সোফায় বসে যায় আর মেহরুবের দিকে তাকিয়ে বলে, ওজিফা রেখে এমনি করি? মেহরুব চায়ের কাপ হাতে নিতে নিতে বলে, যেভাবে ইচ্ছা কর, আমার শুনতে ইচ্ছা করছে। নুরি গলা পরিষ্কার করে হালকা কাশি দেয়, অতঃপর তাউজ তাসমিয়া পড়ে শুরু করে, প্রিয় পুরুষের জন্য প্রাণ প্রিয় সূরা। এশা হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই, ঘর নিস্তব্ধ। সে একটু চমকে ওঠে, তবে পরক্ষণেই বুঝতে পারে মেহেরাজ বোধহয় বাথরুমে। পানি পড়ার শব্দ কানে আসে, কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর দরজাটা খটখট করে আওয়াজ হয়। মেহেরাজ বেরিয়ে আসে, ভেজা শরীরে, কোমরে শুধু একটি সাদা টাওয়াল জড়ানো। এশার দৃষ্টি আটকে যায় মেহেরাজের ফর্সা সুঠাম শরীরে, নিখুঁত মসৃণ বুক জলের ফোঁটায় চিকচিক করছে। সে দ্রুত চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলে, কি রে বেহায়া, লজ্জা করে না এভাবে একজন মেয়ের মানুষের সামনে দাঁড়িয়ে? মেহেরাজ মুচকি হেসে এক পা এগিয়ে আসে। এশা
লজ্জা পাবো কেন তোমার সামনে? তোমার সাথে যেখানে 5-6টা বাচ্চা নিয়ে সংসার করার স্বপ্ন দেখি। অস্বস্তিতে কেঁপে ওঠে। বাজে কথা বলবি না। মেহেরাজ হাসে, এশার হাত থেকে চায়ের কাপ নিয়ে আলতোভাবে টেবিলে রাখে। তারপর যখন এশা চলে যেতে চায় তখনই তার পথ রোধ করে বুকের সঙ্গে চেপে ধরে। এশার শ্বাসরুদ্ধ হয়ে আসে। মেহেরাজের ভেজা শরীরের গন্ধ, উষ্ণতা সব মিলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এশা নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে মেহেরাজের বুকের পেশিতে দাঁত বসিয়ে দেয়। আহ! মেহেরাজ এবার একটু ঝাঁকুনি খায়, এশাকে ছেড়ে দেয়। এ পাগলি! সে বিরক্ত হয়ে এক হাতে এশার গাল চেপে ধরে, অন্য হাতে তার দাঁত আলতো ছোঁয়া দিতে বলে, এশার বাচ্চা, আর যদি কামড়াস তো দাঁত খুলে নেব। এশা মেহেরাজের হাত সরিয়ে দিয়ে রেগে যায়। আমি কি ইচ্ছে করে কামড়াই? তুই নির্লজ্জের মতো জড়িয়ে ধরিস কেন? মেহেরাজ ধমক দেয়। বউ আমার তুমি, আর বউকে তো জড়িয়ে ধরতে হয়, সাথে আরো অনেক কিছু করতে হয়। এশা বিস্ফোরিত চোখে চেয়ে থাকে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তোর যদি কত কিছু করার শখ থাকে তাইলে বিয়ে আরেকটা কর, তারপর গিয়ে তার সাথে যা ইচ্ছে কর, যা। মেহেরাজ মুচকি হেসে বলে, এশা সেটা তো করব, যা ইচ্ছে তা হবে। তোমার সাথে করব গো বউ, অন্য কারোর সাথে নয়। দইচের ভাত ভেঙে যায়। কুত্তা, তোর জবান এত খারাপ কেন? মেহেরাজ এবার থতমত খেয়ে যায়। সে সারাদিন গালাগালি করে আর এখন এশাই তার জবান খারাপ বলছে। সে এশার গাল টিপে ধরে বলে, এশার বাচ্চা এত গালাগালি করিস না, এখন ঠোঁট ফাটিয়ে দিব। এশা মেহেরাজের হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে। মেহেরাজ এশার বাচ্চা কি? সম্মান দিয়ে কথা বল। হেসে চোখ কুঁচকে বলে, ওরে আমার সম্মানবতী রে, তা শুনে কি কারণে আপনাই আমি সম্মান করব ম্যাডাম? এশা দাঁতের দাঁত চেপে বলে, আমি তোর বউ, আর বউকে সম্মান দিতে হয়। মেহেরাজ ঠোঁট কামড়ে হাসে। তাই নাকি? তাহলে স্বামীকে সম্মান দিতে হয়, এটা কি জানো না? এশা চুপ হয়ে যায়। তার নিজের মুখে স্বীকার করে ফেলেছে যে সে মেহেরাজের বউ। এই মুহূর্তে মেহেরাজ আরো এক ধাপ এগিয়ে আসে। তার চোখে বিদ্রুপাত্মক হাসি, মুখ ক্রমশ নেমে আসছে এশার দিকে ঠোঁট ছুঁতে। এশা চোখ বড় করে দেখে, তারপর কোনো কিছু না ভেবেই দু হাতে মেহেরাজের কোমর জড়ানো টাওয়াল চেপে ধরে বলে, আর একবার যদি নিজের মুখ এগোনোর চেষ্টা করিস তো এই টাওয়াল আর কোমরে থাকবে না বলে দিলাম। মেহেরাজ থমকে যায়, তারপর একবার নিজের কোমরের দিকে তাকায়, এরপর ঠোঁট কেটে হেসে বলে, খুলে ফেলো, লজ্জা তো তুই পাবি, আমি না। এ কথা বলেই সে ঠোঁট বসিয়ে দেয় এশার ঠোঁটে, গভীরভাবে আঁকড়ে ধরে। এশা হালকা চিৎকার করে মেহেরাজের পেটে খামচে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এবার সে সুযোগ বুঝে মেহেরাজের ঠোঁট কামড়ে ধরে ছাড়ানোর জন্য, কিন্তু তাও সম্ভব হয় না। আজ মেহেরাজ ওকে ধরছে, ধরার মতো, ছাড়ার নাম নেই। কেটে গেছে 10টি দিন নির্বাচন, আর মাত্র 10 দিন পরই নির্বাচন। এহসান দিনের পর দিন দৌড়ঝাঁপ করেই চলেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ঘুম নেই চোখে, শুধু রাজনীতি আর ক্ষমতার লড়াই। প্রতিদিনের মিছিল, প্রতিদিনের সংঘর্ষ। তার প্রতিপক্ষ তাকে শেষ করে দেওয়ার জন্য যে কতবার পরিকল্পনা এঁটেছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু এহসানও কম যায় না। তার লোকজন যেন ছায়ার মতো পাশে থাকে। বিপদ আসার আগে প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে দিতে একটুও দ্বিধা করে না। বিরোধী দল রাকিব, যার 3 ভাই এহসানের হাতে খুন হয়েছে, সে কি এত সহজে হাল ছাড়বে? তার প্রতিশোধের আগুনে পুরো শহর পুড়তে বসেছে। ভোটে জেতা তার লক্ষ্য নয়, তার লক্ষ্য একটাই, এহসানকে শেষ করা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে, তবু সে লড়ে যাচ্ছে, এক মুহূর্তের জন্য পিছু হটছে না। অন্যদিকে এরিক, সবার আড়ালে থাকা এক রহস্যময় চরিত্র। তার বাবা চাচা দেশের বাইরে নির্বাসিত, আর সে পণ করেছে তাদের ফিরিয়ে আনবে। কিন্তু তার জন্য এহসানকে মরতেই হবে, কারণ এহসান বেঁচে থাকলে তার পরিবার এই দেশে আর কখনো পা রাখতে পারবে না। এরিক নিখুঁত পরিকল্পনার অধিকারী, কোনো কাঁচা কাজে সে করে না। সে একজন বিজ্ঞানী, যার পুরো মনোযোগ এখন সে বিশেষ ধরনের বোমা বানানোর দিকে। সিলেটের উপশহরের এক নির্জন বাড়িতে সে একাই থাকছে এখন। রিসার্চ করে চলছে। তার তৈরি করা অস্ত্র এবার ব্যবহার করতে পারলে এহসানকে শেষ করা কোনো ব্যাপারই হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শহরে এই বাতাসে অস্থিরতা বাড়ছে। প্রতিটি গলিতে আতঙ্ক, প্রতিটি মোড়ে ষড়যন্ত্র। এই লড়াই শুধুই ক্ষমতার নয়, এটা টিকে থাকার লড়াই। আর টিকে থাকতে হলে কেউ না কেউ মরবেই। মেহিনুর এহসানের অপেক্ষায় বসে প্রহর গুনছে। সে জানে এহসান এখন খুব ব্যস্ত, তাই অনেক দিন হয়তো রাতে বাড়ি নাও ফিরতে পারে।
এহসান তাকে খাড়া নিষেধ করে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করবি না, নিজের ঘুম নষ্ট করিস না। কিন্তু মেহিনুর কি এসব শোনার মানুষ? তার মনে একটি জিদ, এহসান ছাড়া সে ঘুমাবে না। তাই প্রতিদিন রাত 3টা-4টা পর্যন্ত বারান্দায় বসে থাকে, আধো ঘুমে ঢলে পড়ে। গাড়ির শব্দ পেলে প্রাণ হাতে নিয়ে ছুটে গিয়ে সদর দরজা খুলে দেয়, এটাই তার কাজ। কিন্তু আজ তার তেমন হলো না। এহসান গাড়ি ছাড়াই বাড়িতে প্রবেশ করেছে, তাই মেহিনুরের ঘুমও আর ভাঙেনি। রাত এখন 2টোর কাছাকাছি। আজ একটু তাড়াতাড়ি ফিরেছে এহসান। নির্বাচন নিয়ে সভা মিছিল, ফ্যাক্টরি, কোম্পানি সামলাতে সামলাতেই দিন কেটে যাচ্ছে তার। তবে হাসিব আর জয়নালের কারণে কিছুটা সুবিধা হয়েছে। তারা আপন ভাইয়ের মতো সব কিছু সামলে নেয়। এহসানের কাজের বোঝা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এহসান সদর দরজার সামনে এসে দেখে আজ কেউ দরজা খুলছে না। সে বুঝতে পারে মেহিনুর গাড়ির শব্দ শুনতে পায়নি, তাই ঘুম থেকে ওঠেনি। নয়তো এমন কখনোই হয়নি যে সে জেগে থাকবে আর এহসান দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এহসান আপন মনে হাসলো। পকেট থেকে মানিব্যাগ বের করে চাবি দিয়ে দরজা খুলল। এহসান ভেতরে ঢুকে দ্রুত নিজের ঘরে চলে এলো। কেন তাড়াহুড়ো করবে না? আপন নারীকে যে দেখতে হবে। ঘরে ঢুকেই দেখে বিছানা ফাঁকা, তবে আজ বুক ধক করে ওঠে না। সে জানে তার কবুতরের বাচ্চা কোথায় আছে। আলতো পায়ে এগিয়ে যায় বারান্দার দিকে। দরজা পেরিয়ে দেখলো তার স্নিগ্ধ ফুলটা সোফায় মাথা এলিয়ে একদিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো তার মুখে পড়েছে, মুখখানা মায়াময় হয়ে উঠেছে, যেন চাঁদের আলো নিচের রশ্মি দিয়ে তার আরেকটি অংশকে ছুঁয়ে রেখেছে। চাঁদের আলোয় মেহিনুরের ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা ছোট্ট তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে। এহসান এক চিলতে হাসি ঝুলিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছিল তার, কিন্তু এখন প্রশান্তি, এক গভীর প্রশান্তি। আলতো পায়ে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে মেহিনুরের মুখের দিকে তাকিয়ে থাকে। হারিয়ে তার গালে আলতো ছোঁয়া দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি কেমন নেশা, তোমায় দেখার তৃষ্ণা কেন আমার শেষ হয় না? প্রহর গুনে থাকি, তবুও মন চায় বারবার তোমার পানে তাকাই। এহসানের উপস্থিতি অনুভব করে মেহিনুর ঘুমের ঘোরে শরীরে শিহরণ জাগে। মনে হয় আশেপাশে কেউ আছে। আতঙ্কে চোখ খুলে ফেলে। প্রথমে মনে হয় কোনো জিন ভূত নয় তো, কিন্তু চোখ খুলে দেখে এহসান পাশে বসে আছে। সে এক লাফে উঠে দাঁড়ায়। আপনি এখানে কি করছেন? না। এহসান বাঁকা চোখে তাকিয়ে হেসে বলে, আমি থাকবো না তো কে থাকবে? মেহিনুর বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলে, মানে আমি তো গাড়ির শব্দ শুনিনি। এহসান হাসলো। গাড়ি নিয়ে আসিনি তো। মেহিনুর মন খারাপ হয়ে গেল। সে তো প্রতিদিন দরজা খুলে দেয়, আজ পারলো না, ছোট্ট করে বলল। ও। এহসান বুঝতে পারে তার মন খারাপের কারণ। মেহিনুর বেলকনি ছেড়ে চলে যেতে নিল। এহসান হেসে বলে, চলে যাচ্ছ যে? জড়িয়ে ধরবে না আজ? মেহিনুরের পা থেমে গেল। এ কদিনে এটা তার অভ্যেস হয়ে গেছে। এহসান এলেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আপন পুরুষের ঘামের গন্ধ মাখা বুকে লেপ্টে থাকাটা তার ভালোই লাগে। সে ধীরে ধীরে ফিরে এলো। এহসানের চোখে চোখ রাখলো। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আর থাকতে পারল না। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেহিনুর এই হাসি এহসানের কাছে ভয়ঙ্কর সুন্দর। এই হাসির মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি। মেহিনুর হেসে জড়িয়ে ধরল এহসানকে। এহসানও আপন বুকে তাকে শক্ত করে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, বিশ্বাস করো আমার প্রাণ প্রিয় নারী, যখন তোমার এই হাসি দেখি তখন মুহূর্তে গুলিয়ে যাই তোমাতে আমি। মেহিনুর বুকে মুখ গুজে বলল, হয়েছে আমার কবি পুরুষ, এখন ছাড়ুন, খাবার নিয়ে আসি। এহসান মাথায় হাত বুলিয়ে বলল, আজ বাইরে এক সভায় খেয়ে এসেছি। মেহিনুর বলল, ও তাহলে গোসল করুন। এহসান মুচকি হেসে বলল, আজ রাতে তোকে ফরজ গোসল করাবো, আবার বাচ্চার মা। মেহিনুর হেসে বলল, আগে যান নিজে গিয়ে গোসল করুন, পরে আমায় করাবেন। এহসান একখানা লুঙ্গি নিয়ে বাথরুমে প্রবেশ করে, অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে। এহসান বেরিয়ে আসতেই মেহিনুর বাথরুমে প্রবেশ করে ওযু করে আসে। মেহিনুর বাইরে আসতেই এহসান ওকে বলে, এ কদিন তুই যদি অসুস্থ না থাকতিস তাহলে এতদিনে আমি বাচ্চার বাপ হওয়ার সুখবরটা পেয়ে যেতাম রে, কবুতরের বাচ্চা। মেহিনুর বেশ ছুটে যায়। এই কথা এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শুধু সুখবর পেতেন না, বাচ্চা দুনিয়াতে এসে সে আপনাকে আব্বাও ডেকে নিত। অসভ্য লোক, সব সময় শুধু অসভ্য কথা। এই বলে মেহিনুর অন্যদিকে চলে যেতে নিলে এহসান মেহিনুরকে পেছন থেকে আটকে ধরে আর ওর গালে মুখ বুজে বলে, জান, তাহলে আমায় আব্বা ডাক শোনার স্বপ্নটা পূরণ করে দাও। এই বলে এহসান মেহিনুরের কোমর ধীরে হাতে জড়িয়ে ধরে। মেহিনুর খিলখিলিয়ে হেসে ওঠে সুরসুরির কারণে। এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, কিছু তো বলো।
মেহনুর কোনো উত্তর দেয় না, কি বা উত্তর দেবে। সে নিজেও তো চায় এহসানের সঙ্গে একটা সুন্দর সংসার সাজাতে, একজন মুত্তাকি স্ত্রী হয়ে দেখাতে। এহসান মেহনুরের গলের কাছে মুখ নিয়ে আসে। মেহনুর লজ্জায় মুখ সরিয়ে নেয়। এহসান হেসে বলে, ওরে আমার লজ্জাবতী লতা পাতা রে, এত লজ্জা তুমি কোথা থেকে পাও? মেহনুর এটা শুনে লজ্জায় বলে, এহসান ইস, দেখি সরুন তো, সব সময় আপনি আমায় লজ্জায় মেরে ফেলেন। এবার মেহনুরকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো হাত রেখে বলে, আজ সব লজ্জা চলে যাবে। মেহনুর কিছু বলে না, সে শুধু এটা ভাবছে এই মুহূর্তে তার লজ্জায় মাটির নিচে ঢুকে যাওয়ার অবস্থা, আর এরপরের মুহূর্তগুলো তার কি হবে। লজ্জায় কি বেঁচে থাকবে নাকি লজ্জা পেয়ে পেয়েই মরে যাবে? এহসান মেহনুরকে আবার প্রশ্ন করে। মেসোয়াক দিয়ে গুজু করেছো তো? মেহনুর মাথা নাড়ায়। হ্যাঁ, আপনি? এহসান মৃদু হেসে মেহনুরকে কোলে তুলে নেয়। এই হ্যাঁ করেছি বলে একটু এগিয়ে যায় বিছানার দিকে। মেহনুর এহসানের বুকে লেপ্টে আছে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার লজ্জাকে ফি আমানিল্লাহ বলে দাও। এ বলে আলতো করে শুয়ে দেয় মেহনুরকে, অতঃপর বাতি নিভিয়ে দেয়। মেহনুর এতক্ষণ শুধু এহসানের দিকে তাকিয়ে আছে, ভেতরটা কেমন খচখচ করছে। আজ সে পারবে নিজের স্বামীর হাতে নিজেরই ইজ্জত তুলে দিতে, সে সম্মান যা সে এতদিন নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে আগলে রেখেছে শুধু তার আপন হালাল পুরুষের জন্য। আজ তার জন্য রাখা সম্মান তার হাতেই তুলে দেবে মেহনুর সারা জীবনের জন্য। এহসান এগিয়ে এসে আলতো হাতে মেহনুরের ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর মেহনুরের দিকে ঝুঁকে ওর কানে কানে বলে, পড়ো। মেহনুর লজ্জা মাখোশ গলায় পড়ে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। অতঃপর এহসান মেহনুরের ঠোঁটে আপন ঠোঁট ছুঁয়ে দেয়। এতদিন এই অধর শুধু এই মুখশ্রীতে স্থান পেয়েছিল, কিন্তু আজ এই আপন অধরখানা আপন নারীর সমগ্র শরীরে জায়গা করে নিল। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এহসানের বেয়াদব নারীর সেই ভয়ঙ্কর সুন্দর লজ্জামাখা খিলখিল হাসি, সঙ্গে এহসানের মন ভোলানো মুচকি হাসি। দুজনে পাড়ি জমায় এক সুখে ঘেরা দুনিয়ায়। অনেক মুহূর্ত পর এহসান মেহনুরের কানের কাছে এসে মুখ নিয়ে এসে বলে, জান, যত নড়াচড়া আর কান্নাকাটি করবে ততই তোমার কষ্ট হবে, আমার না। মেহনুর এহসানের কাঁধ খামচে ধরে বলে, অনেক হয়েছে, এবার ছাড়ুন তো। মেহনুর আর কিছু বলার আগে এহসান ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে বলে, ধরেছি তো, যেহেতু সেহেতু কোনো ছাড়াছাড়ি নেই। মেহনুর জেদ ধরে বলে, না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। এহসান মুচকি হেসে বলে, সেটা তো করছোই এতক্ষণ ধরে। মেহনুর চুপ হয়ে যায়। এই পুরুষের সঙ্গে কথা বলাটাই অযথা। এহসান মেহনুরের গলায় ও বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে আবারও ওর গলায় মুখ গুজে দেয়। এহসানের দাড়ি যতবার ওর ত্বক স্পর্শ করছে ততবারই মেহনুর খিলখিলিয়ে হেসে উঠছে। এবারও তাই হলো। এহসান মেহনুরের হাসি শুনে মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, এই কেমন নমুনা গো বউ, এই কাঁদো আবার এই হাসো। মেহনুর লজ্জায় ঠোঁট কামড়ে হেসে বলে। এহসান শব্দ করে হেসে আপন নাড়িতে আবারও ডুব দেয়। রাত 4টা বাজতে চড়ল। মেহনুর বিছানায় শুয়ে আছে, তবে এহসানের বুকে নয়, বিছানায়, কারণ এহসান গোসল করতে গেছে। কিন্তু মেহনুর গোসল করতে যায়নি, কারণ গোসল করার জন্য উঠার যে শক্তি প্রয়োজন তার শরীরে তা আপাতত নেই। মনে হচ্ছে সব হাড় গুড়িয়ে কেউ ভেঙে দিয়েছে। যদিও এহসান কোনো কষ্ট দেয়নি, তাও তার বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় সারা শরীর গুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। মেহনুর উঠতে পারছে না। শুয়ে শুয়ে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলো কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এহসান গোসল করে বেরিয়ে আসে বাথরুম থেকে। চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে মেহনুরের কাছে। এহসানকে দেখে মেহনুরের বেশ লজ্জা লাগছে, মরে যেতে ইচ্ছে করছে লজ্জায়। এহসানকে দেখে সাথে সাথে মুখে ঝাঁপ দিয়ে দেয় মেহনুরকে এমন করতে দেখে এহসান এগিয়ে এসে হেসে ওর পাশে এসে বিছানায় বসতে বসতে বলে, ও খুব লজ্জাবতী লতা পাতা, আর লজ্জা পেও না। কয়েকদিনের মধ্যে তুমি আমার বাচ্চার মা হয়ে যাবে, তাই এত লজ্জা পেলে চলবে তোমার শুনি? মেহনুর আগের মতো থেকে বলে, নির্লজ্জ পুরুষ, আর লজ্জা দেবেন না, এমনিতে আমি মরে যাচ্ছি লজ্জায়। এহসান একটু এগিয়ে গিয়ে হাত দিয়ে আলতো টান দিয়ে মেহনুরের মুখ থেকে কাঁথা সরিয়ে দিয়ে বলে, চলো তোমার লজ্জা আবারও ভাঙানোর চেষ্টা করি। মেহনুর চোখ বড় বড় করে তাকায় এহসানের দিকে, তারপর বলে, আমি আর আপনার কাছে জীবনেও যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো বউ, আমার দেওয়া ডোজ কি তোমার পছন্দ হয়নি? মেহনুর এবার একটু রেগে গিয়ে বলে, কি করেছেন আপনি আমার সাথে? মনে হচ্ছে কেউ শরীরের সব হাড় ভেঙে দিয়েছে। এহসান ঠোঁট কামড়ে হেসে বলে, কি করেছি?
চলো আবার করে দেখাই। এহসানের এমন কথায় মেহিনুর অন্যদিকে চোখ নিয়ে বলে। অসভ্য পুরুষ। ফিরে চোখ ঘুরিয়ে এহসানের পানে তাকায়, গায়ে গেঞ্জি নেই, একখানা লুঙ্গি পড়েছে, এলোমেলো চুল থেকে। এখন মেহিনুর আজ মন ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। আজ তার লজ্জা লাগছে না তাকাতে এহসানের পানে, আর না দ্বিধা। সে ঠায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান মেহিনুরের এই দৃষ্টি লক্ষ্য করে শীতল গলায় বলে। কি দেখো? মেহিনুর নিষ্পলক চোখে বলে। আপনার এহসান মেহিনুরের দিকে এগিয়ে আসে আর তার দিকে ঝুঁকে বলে। এবার দেখো, মন ভরে দেখো, মনে রেখো, এই আমি শুধু তোমার। মেহিনুর আলতো হাত তুলে এহসানের গালে নিজের দুই হাত রাখে আর বলে। আমি কল্পনাও করিনি কোনোদিন আপনার মতো ভয়ঙ্কর সুন্দর পুরুষ আমার তকদিরে আল্লাহ লিখে রাখবেন। এই বলে মেহিনুর হালকা মাথা তুলে বালিশ থেকে এহসানের কপাল নিজের ঠোঁটে ছুঁয়ে দেয়। এহসান আবেশের চোখ বুঝে নেয়, তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা, যে তার নারী তাকে ভালোবেসে আলিঙ্গন করছে। মেহিনুর আবারও বালিশে মাথা রেখে মুখ ভারী করে বলে। আমি তো উঠতেই পারছি না, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো। এহসান মেহিনুরের কথায় ওর থেকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে। ফজরের আজান 5:30 শুরু হয়, আর এখন 4:20, তাই পড়তে পারবো। চলো তোমায় নিয়ে যাই। এ বলে এহসান মেহিনুরের উপরে কাঁথা সরিয়ে নিলে মেহিনুর আতকে উঠে তা আঁকড়ে ধরে বলে। এ কি করছেন? আমার শরীরের একটা কাপড়ও নেই, ছাড়ুন, আমি উঠে যাব। এহসান মেহিনুরের কথা এমন কথা শুনে হাসতে হাসতে বলে। এত কিছুর বড় এত লজ্জা কোথায় থেকে পাও তুমি? মেহিনুর হালকা রাগী গলায় বলে। আমি যেখানে থেকেই পাই সেটা আপনার জানার প্রয়োজন নেই। এই কাঁথা সহ যদি পারেন দিতে তো দেন, বাথরুমে নিয়ে দিতে তো দেন, নয়তো চুপচাপ বসে থাকুন। এহসান আর কিছু বলে না, মুচকি হেসে উঠে দাঁড়ায়। তারপর কাঁথা সই মেহিনুরকে নিয়ে বাথরুমে বাথটাবে শুয়ে দেয় আর বলে, আমি কাপড় দিচ্ছি। এই বলে কক্ষে চলে আসে এবং একটা খয়েরি রঙের 3 পিস বাথরুমে রেখে আসে। এহসান চলে যাওয়ার পর মেহিনুর নিজের লজ্জা নিজেই গিলে অনেক কষ্টে গোসল সেরে নেয়। তার বেশ কষ্ট হচ্ছিল, সারা শরীরে ব্যথা করছে, এখনও এই ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে। মেহিনুর গোসল শেষ করে অজু করে ধীর পায়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখতে পায় এহসান বিছানার বালিশ গুছিয়ে রাখছে। এহসান বিছানায় চাদর সহ সব পাল্টে দিয়েছে। মেহিনুর হালকা হেসে উঠে যে তার পুরুষ তার সব দিক দিয়ে খেয়াল রাখে। মেহিনুরকে বেরিয়ে আসতে দেখে এহসান মেহিনুরের পানে তাকায়। সে সব সময়ের মতো তার দুনিয়া থমকে যায়। আপন নারী সামনে দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়াচ্ছে, মুখশ্রীতে পানি লেগে আছে, মনে হচ্ছে মুক্ত ঝরছে। এহসান মেহিনুরের দিকে এগিয়ে যায়, মেহিনুরের সামনে এসে হালকা মাথা ঝুঁকিয়ে বলে। জান, বেশি কষ্ট হচ্ছে? মেহিনুর মাথা নাড়ে। হ্যাঁ, খুব বেশি। এহসান মেহিনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চলো নামাজ পড়ি। মেহিনুর এহসানের পানে তাকায়। এবার সে স্পষ্টভাবে দেখতে পায় যে খাবলিয়ে সে এহসানের শরীর কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফর্সা শরীরে লাল খামচির দাগ স্পষ্ট। মেহিনুর এহসানের কাঁধের একটা খামচির দাগে হাত বুলিয়ে বলে। কি করেছি আমি আপনার শরীরে? এহসান মেহিনুরের মুখের দিকে তাকিয়ে হেসে বলে। মেহিনুরের কলিজা খচ করে। এ কথায় সে মনে মনে বলে, মাবুদ, এমন পরিস্থিতি যেন আমার স্বপ্নেও না আসে। এহসানকে বলে, যান অজু করে আসুন, নামাজ পড়বেন না? এহসান মুচকি হেসে বাথরুমের দিকে পা বাড়ায়, উদ্দেশ্য উঁচু করা। মেহিনুর ধীর পায়ে এগিয়ে গিয়ে কক্ষে থাকা ওয়ার্ড্রোব থেকে 2খানা জায়নামাজ হাতে তুলে নেয় এবং নিজের নামাজের হিজাব পরে নেয়। জায়নামাজ বিছিয়ে দেয় এহসানের জায়গা আগে, আর নিজের জায়গা এহসানের পেছনে। সে চায় এহসান হোক ইমাম, সে পূর্ণ হয়ে তার সাথে তাহাজ্জুদ শুরু করুক, আর শুরু হোক এক নতুন জীবন। এহসান ওযু করে বেরিয়ে আসে, অতঃপর টুপি মাথায় পরে আলতো হেসে এসে জায়নামাজে দাঁড়ায় এবং নিজের আপন নারীর সাথে তাহাজ্জুদ শুরু করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। কিন্তু 8 রাকাত পরে মোনাজাত করে মেহিনুরের শরীর আর কুলায় না। সে জায়নামাজে শুয়ে পড়ে, শরীর অবশ হয়ে গেছে, তার মনে হচ্ছে জ্বর আসবে। এহসান মেহিনুরকে শুয়ে যেতে দেখে মেহিনুরের মাথার কাছে এসে বসে। নিজের কোলে মেহিনুরের মাথা তুলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঔষধ দেবো কি? মেহিনুর চোখ বন্ধ করে উত্তর দেয়, না, চা খেয়ে খাবো। এহসান মেহিনুরের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তেলাওয়াত শুনবো কি? মেহিনুর চোখ বুঝেই আলতো হেসে বলে, হ্যাঁ। এহসান অনুমতি পেয়ে নিজের গলার যত সুর আল্লাহ তাকে দান করেছেন তা নিয়ে তাউস পড়ে নেয় এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে।
কেটে গেছে আরও 3টি দিন। এখন নির্বাচনের আর মাত্র 7টি দিন বাকি। চারিদিকে ব্যস্ততার হাওয়া। এহসানের প্রতিটা দিন কাটছে দৌড়ঝাঁপ আর মিটিং মিছিলের মধ্য দিয়ে। এক মুহূর্ত যেন বিশ্রামের সুযোগ নেই তার। কিন্তু ব্যস্ততার মাঝেও এহসানের মনের এক কোণে সবসময় কেউ একজন থাকে, মেহিনুর। সেদিন হঠাৎ করেই মেহিনুরের জ্বর উঠেছিল খুব, একেবারে অবস্থা খারাপ। এহসানের বুক কেঁপে উঠেছিল তখন। বাইরের সব কাজ দৌড়ঝাঁপ সামলেও নিজের নারীকে সামলাতে এতটুকু খামতি রাখেনি সে। নিজের হাতে ঔষধ খাইয়ে দিয়েছে, গা ছুঁয়ে দেখেছে জ্বর কমল কিনা। রাতের পর রাত পাশে বসে থেকেছে।